স্যার, একটা সমস্যা হয়ে গিয়েছে। আমাদের স্পেস স্টেশনে কিছু সমস্যা হয়েছে। যদি এটা ঠিক না করা হয় তাহলে আমাদের স্পেস স্টেশন কয়েকটা ঘন্টা পরেই পৃথিবীর দিকে ধসে পড়তে থাকবে। তাহলে দাঁড়িয়ে না থেকে তার সমাধান করার চেষ্টা করুন। টেকনিক্যাল টিমের পরিচালককে তাকে বলুন দেখার জন্য। আসলে সমস্যা করেছে টেকনিক্যাল ডিপার্টমেন্টের একটা মেয়ে। আমাদের এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্টে মেয়ে আসলো কোথা থেকে? একদিন আগে এসেছে, কিছু বিজ্ঞানী এসেছিল গবেষণা করার জন্য। আগে যিনি ছিল সে চলে গেছে, তার বদলে একটা মেয়েকে রাখা হয়। মেয়েটিকে নিয়ে আসো আমার সামনে। ঠিক আছে, আনছি। 1 মিনিট পরেই একটা মেয়েকে নিয়ে আসা হলো। মেয়েটাকে দেখে আকাশ নিজেই অনেক অবাক হয়। মেয়েটাও আকাশকে দেখে অবাক হয়। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। কেউই ভাবেনি তাদের এভাবে আবার দেখা হবে, তাও পৃথিবীর থেকে এতটা দূরে। যে মেয়েটিকে আনা হয় সে মেয়েটি একটা সময় ছিল আকাশের গার্লফ্রেন্ড, কিন্তু সময়ের ব্যবধানে আজকে এইভাবে ওদের দেখা হয়। তবে চিন্তা করবেন না, আগে স্পেস স্টেশনটা ঠিক করি, নয়তো সবাই মারা যাবে। আগে এই দিকটা ঠিক করি, তারপর ওদের কাহিনী বলবো আপনাদের। আপনার নাম কি? ও কি আমাকে চিনতে পারেনি? না এখানে ন্যাকামি করতেছে? তাছাড়া ও এখানে কেন আর কিভাবে এলো এখানে? কথা কি শোনা যাচ্ছে না? জি, আমার নাম মীরা, এখানে নতুন এসেছি। কাজ না শিখে এখানে কেন পাঠালো? আমি তো এসেছি চাঁদের কিছু বিষয় নিয়ে রিসার্চ করার জন্য। এখন যে ঝামেলা করলে এটা এখন ঠিক করবে কে? যদি ঠিক না হয় তাহলে আমরা সবাই তো মারা যাব, এটা ঠিক। সাথে দেশের যে কত বড় ক্ষতি হয়ে যাবে তা কি বুঝতে পেরেছেন? আমি যা শিখে এসেছি এটা তার তুলনায় অনেক বেশি কঠিন, সেজন্য আমি বুঝতে পারিনি কিভাবে ঠিক কি করব। এখন তাহলে কি করব? যেখানে সমস্যা হয়েছে সেখানে নিয়ে চলো। ওরা 3 জন সেখানে আসে, বাকিরা নিজেদের কাজ করতে থাকে। আমি এখানে কাজ করেছি, যার কারণে এই সমস্যা হয়। আমি এদিকে দেখতেছি। অমর, জি স্যার, বলুন। তুমি এটা দেখো সার্ভার রুমের সব স্যাটেলাইটের বক্সগুলো ঠিক মতো কাজ করছে কিনা। জি স্যার, যাচ্ছি। যদি কাজ না করে তখন কি করব? কি আর করবেন, আমাদের স্টেশনের সাথে যুক্ত বাকি আরো 10টা স্যাটেলাইটে পৃথিবীতে এসে পড়বে। এইভাবে ভয় দেখাবেন না আমাদের। তোমার কি মনে হয় আমি মজা করতেছি? সরি স্যার। ওনাকে সাথে নিয়ে যাও, আমি এদিকে দেখতেছি। জি স্যার। ওমর ইরাকে সাথে নিয়ে সার্ভার রুমে যায়। ওখানে প্রতিটা স্যাটেলাইটের সাথে বক্সগুলো চেক করতে থাকে। তখন আচ্ছা, একটা কথা বলবো কি? কি কথা? আচ্ছা, উনি এখানে কেন? কার কথা বলছেন? এই যে মিস্টার আকাশ। উনি স্পেস স্টেশনের মাস্টার। কি বলছেন? কেন বলুন তো? ওনার মতো একটা লোকের কাছে পুরো একটা দেশের ভাগ্য কিভাবে তুলে দিল? মানে ঠিক বুঝলাম না। একটা স্টেশন থেকে পুরো একটা দেশকে কন্ট্রোল করা যায়। ওই স্টেশনের আন্ডারে যে কাজ করে সে তো অনেক দক্ষ। দক্ষ আর মেধাবী সাথে সাহসী লোকেরাই তো এখানে আসতে পারে। আবার এরকম 10টা স্টেশনকে কন্ট্রোল করে এই স্পেস স্টেশনের মাস্টার, অথচ ওনার মতো একজন লোক তাদের কন্ট্রোল করে। এটা কিভাবে সম্ভব? সে অনেক কাহিনী। তাহলে আমাকে বলুন। আমি তো 5 বছরের কাহিনী জানি। তাহলে আমাকে বলুন কিভাবে কি হয়েছে। আগে নিজেরা বেঁচে ফিরি, তারপর বলতেছে। কিন্তু আমরা তো এখানে, তাহলে ওই দিকটা কে দেখবে? ওইগুলো স্যার দেখে নিবে, কেননা উনি সব বিষয়ে পারদর্শী। কি বললেন? ঠিক বলছে। ওনার সাথে আমরা প্রথম দেখা হয় রকেটে। রকেটে কেন? উনি একটা রিসার্চ করতে এসেছিল মঙ্গল গ্রহে। কিসের রিসার্চ? ওখানে থাকা যে পাথরগুলো পাওয়া যায় সেই পাথরের ভেতরে কোনো মূল্যবান কিছু পাওয়া যায় কিনা এইটা খোঁজ নেওয়ার জন্য। কিন্তু এটা তো অনেক কঠিন একটা কাজ। জানি। আমি যতদূর জানি আজ পর্যন্ত যতজন এই কাজটা করতে এসেছিল তাদের মধ্যে 70% বৈজ্ঞানিক মারা যায় পাথরের আঘাতে। কিন্তু উনি তা করে দিয়েছে, তাও ওনার কোনো ক্ষতি হয়নি। সেটা কিভাবে সম্ভব? ওটা আমিও জানি না। এই দিকে সবটা তো ঠিক আছে, তাহলে ওনার কাছে যাই চলুন।
উনি না ডাকা পর্যন্ত কোনোভাবেই যাওয়া যাবে না। তাই বলে উনি একা একা কি পারবে? পারবে। এই নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে। এদের দুজনের মুখে তো আকাশের ব্যাপারে জানতে পেরেছেন কিছু তথ্য, কিন্তু পুরোপুরি তথ্য তো আমরা এখনো জানি না। তবে জানতে পারবে গল্পের সাথে থাকলে। আকাশ কাজ করতে থাকে, তখনই কলটা আসে। জি স্যার, বলুন। তোমার স্পেসে সবকিছু ঠিক আছে তো? কিছু সমস্যা হয়েছে, যদি তা ঠিক করতে না পারি তাহলে তো আমাদের দেশের বিভিন্ন জায়গায় ধ্বংস হয়ে যাবে। আমি স্যাটেলাইটের মাধ্যমে জানতে পেরেছি তোমার ওখানে সমস্যা হচ্ছে। আমি কি এখান থেকে রকেট করে লোক পাঠাবো? ততক্ষণে লেট হয়ে যাবে, হাতে সময় নেই। তা ঠিক, তার কতক্ষণ ওখানে থাকতে পারবে? সব মিলিয়ে 15 ঘন্টা। এটা ফাঁকা বন্ধ হয়ে গেছে, আর 3টে ফাঁকা আছে। যদি ওই সবগুলো বন্ধ হয়ে যায় তাহলে তো বুঝতে পারছেন। এই সমস্যাটা কি করে হলো? জানি না, আমি দেখতেছি বিষয়টা। আকাশ, যা করার ভেবে চিন্তা করো। কোনো না কোনো দেশ এখন তোমার হাতে। স্পেস স্টেশন যদি কিছু হয়ে যায় তাহলে দেশের সবকিছু যে নষ্ট হয়ে যাবে, ইলেকট্রনিক্স কোনো ডিভাইস যে কাজ করবে না। আমি সবটা দিয়ে চেষ্টা করে যাব। ঠিক আছে, সাবধানে করো। ঠিক আছে স্যার। আকাশ ওর কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে একটা স্পেস থেকে খবর আসে তাদের ওখানে সমস্যা হচ্ছে। আসলে এখানে পুরো সিস্টেম আকাশের হাতে, ও সবকিছু নিয়ন্ত্রণ করে। আমাদের এখানে সমস্যা, যার কারণে তোমাদের এখানে সমস্যা। ভরসা রাখো, আমি চেষ্টা করে যাচ্ছি। আকাশ ওর মতো করে চেষ্টা করে যাচ্ছে, কেননা অনেক জটিল একটা কাজ, তা আপনারা বুঝতেই তো পারছেন। ঠিক তখনই খবর আসে। স্যার, একটা সমস্যা তো আরো বেড়েছে। বাবু যে স্টেশনে আছে ওই স্টেশনে সমস্যা হয়েছে, তাই তো? ওটা তো জানি, এর বাইরে আরেকটা অসুবিধাও হয়েছে। আবার কি অসুবিধা হলো? আর 5 ঘন্টা পরে একটা রকেট আসতে চলেছে। যদি এর ভেতরে ঠিক করতে না পারেন স্পেসশিপ, তাহলে ওই রকেট নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। সব বিপদ দিকে আজকেই আসতে হলো। নতুন এই মেয়েটার জন্য আজকে আমাদের জীবন হুমকির মুখে পড়ে গেল। এইসব নিয়ে পড়েও বাবা যাবে। আগে একটা কাজ করো। কি কাজ? আমাদের স্পেস থেকে কিছু মিসাইল নিচে নষ্ট করে দিতে হবে, এতে স্পেসের ভার অনেকটা কমে যাবে। কিন্তু এতে তো পৃথিবীর জিওগ্রাফি পুরো পাল্টে তো যাবে, সাথে বায়ুমণ্ডলের কি হবে? এত কিছু তোমাকে ভাবতে হবে না, যা বলেছি তা করো। বায়ুমণ্ডলের কোনো কিছু হবে না, কেননা কিছু মিসাইল সমুদ্রের মধ্যে ফেলে দেব, এতে কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু স্যার, সমুদ্রে থাকা জাহাজ আর সাবমেরিনগুলো? সব ব্যবস্থা আমি করে নেব। কিন্তু তার জন্য তো আপনার বায়োমেট্রিক আর চোখের রেটিনা লাগবে। তুমি এখানে আসো, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে। অমর ইরাকে নিয়ে আকাশের কাছে আসে, তারপর কন্ট্রোল রুমে এসে একটা মিসাইল ছেড়ে দেয়। এতে স্পেস থেকে কিছুটা চাপ কমেছে, কেননা পাকা কাজ না করাতে এই মিসাইল ফেলে দিতে হয়েছে। মিসাইল ফেলে দেওয়ার পরে ওর স্যারকে কল দেয়। আকাশ, তুমি মিসাইল কেন ফেলে দিলে? এই মিসাইল সমুদ্রের তলদেশে গর্ত করে তারপর পাঠাবে, সেজন্য এটা সমুদ্র যেতে যেতে 7 ঘন্টা লাগবে। আপনি এর ভিতরে একটা লোকেশন দিচ্ছি, ওই লোকেশন থেকে 20 কিলোমিটার দূরে পর্যন্ত কোনো রকম জাহাজ বা সাবমেরিন যেন প্রবেশ না করে, ওই খবরটা নৌবাহিনীর কাছে বলে দিন। তারা যেন তাড়াতাড়ি জাহাজ আর সাবমেরিনের গুলো সরিয়ে নেয়। আমি এখনই জানিয়ে দিচ্ছি। 6 ঘন্টার ভেতরে ওই লোকেশন থেকে সব কিছু সরিয়ে নেওয়া হয়। এরপর 1 ঘন্টা পরে 5টা মিসাইল সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়। এতে সমুদ্রের তলদেশে এতটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, পুরো দেশ সে ভিডিও দেখতে থাকে। তবে কারো কোনো ক্ষতি তো হয়নি, কিন্তু ওই এরিয়ায় 30 বছর কোনো কিছু প্রবেশ করতে পারবে না। যদি কেউ যায়ও তাহলে সে রেডিয়েশনের মধ্যে মারা যেতে পারে বা শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে যেতে পারে। সেজন্য ওই জায়গাটা পুরোটা ডেঞ্জার জায়গা হিসেবে সমুদ্রের মধ্যে দেওয়া হয়। এদিকটা তো গেল, ওইদিকে স্যার, আর কতক্ষণ লাগবে সময়? এই তো 1 ঘন্টার ভিতর হয়ে যাবে। আর মাত্র 2টা চালু আছে, যদি একটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা শেষ। চিন্তা করো না, আমি তো আছি। তোমরা বরং স্যাটেলাইট গুলো সচল রাখার ব্যবস্থা করো। জি স্যার, করতেছি। 1 ঘন্টা পর আকাশ পুরো স্পেস স্টেশন ঠিক করে নেয়। তারপর রকেটে করে আসা লোকজনকে জানায়, জি স্যার, আমাদের আসতে এই তো 1 ঘন্টা লাগবে। ঠিক আছে। 1 ঘন্টা পরে রকেটে করে খাবার নিয়ে আসা হয়, কেননা এখানে তো রান্না করার কোনো সিস্টেম নেই।
তবে চাইলে যে কোনো কিছুকে গরম করে রাখা সম্ভব হয়। রকেটে করে ওদের খাবার দিয়ে যাওয়া হয় 6 মাসের জন্য। কিছুক্ষণ পরে এখন আর ভয় নেই তো? স্যার, যতক্ষণ আছে ততক্ষণ ভয়ের কোনো কারণ নেই আমাদের। যাক, ভালো তো ভালো। তো মিস ইরা, এখানে আসার কারণ কি? কারণ তো জানেনই, আমি নিজে একজন সায়েন্সের ছাত্রী। গবেষণা করাটা আমার শখের মধ্যে ছিল। কিন্তু এত জায়গা থাকতে এখানে কেন? আপনিও তো জায়গা থাকতে এই স্পেসে কেন? আমার আন্ডারে আরো 10টা স্পেস স্টেশন চলে, সেখানে আমি থাকবো না তো কে থাকবে? কিন্তু এই পর্যন্ত আসলে কি করে? লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে এই পর্যন্ত আসা কোনো ব্যাপারই না। স্যার, আপনারা কি পূর্ব পরিচিত? কেউ কেউ আছে গরিব বলে অবহেলা করে চলে যায়। কি বলছেন স্যার? কে অবহেলা করে চলে গেল? ও তুমি বুঝবে না, যেখানে আমার মা বাবা আমাকে অবহেলা করতো সেখানে বাকিদের কথা বাদই দিলাম। আমাকে কিছু কাহিনী কি বলা যায়? আপনি শুনে কি করবেন? অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী তো। এতক্ষণ ধরে তো মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে, অথচ তা ভুলে গিয়ে এখন কাহিনীর পিছনে পড়ে আছেন। স্যার, বলুন না কাহিনী। খাবারগুলো ভিতরে নিয়ে রাখার ব্যবস্থা করো। কি আর করার, ইরা আর ওমর সাথে আরও কিছু লোক মিলে সব খাবার এক এক করে ভেতরে নিয়ে যেতে থাকে। সে ভাগে আপনাদের কিছু কাহিনী শুনিয়ে আসি। কিভাবে আকাশ আর ইরার পরিচয় হলো, কিভাবে ওদের মধ্যে আবার কথা অফ হয়ে গেল, কিভাবে এই পর্যন্ত এসেছে, সেই সব তথ্য আপনাদের এখন বলি। তাহলে আমরা একটু অতীতে ফিরে যাই। অতীত। তুই যদি নিজে কিছু করতে না পারিস তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যা। এইসব কি বলছো? ও কেন বের হয়ে যাবে? তাহলে কি করবে? ওকে এইভাবে বসে বসে আমি খাওয়াতে পারবো না। বাবা, আমি তো পড়াশোনা করতেছি। এই পড়াশোনার কোনো দাম নেই আমার কাছে। এভাবে বলো না বাবা, একদিন দেখবে বড় হয়ে আমি পৃথিবীর বাইরে গিয়ে রিসার্চ করব। সে স্বপ্ন তোর কখনো পূরণ হবে না। ছেলেটা যখন চাইছে তখন করুক। তুমি এর ভেতরে এসে কথা বলবে না। ও যদি বড় হয়ে বড় কিছু করতে পারে এতে লাভ তো আমাদেরই হবে। ওকে পড়াশোনার মতো এত ডলার আমার নেই। আমি টিউশনি করে নিজের টাকা নিজে জোগাড় করে নেব। কোনো দরকার নেই। মা, তুমি বাবাকে বোঝাও। তুমি আকাশকে পড়তে দাও। আমার এই অভাবের সংসারে এভাবে একা একা টানতে পারবো না। আমি বলি কি, ও বরং পড়তে থাক। যখন দেখবো আর পারছে না তখন না হয় তোমার সাথে কাজ করবে পড়াশোনা অফ করে। ঠিক আছে, ওকে আমি আর 1 বছর সময় দিলাম। ঠিক আছে আব্বু। সকাল সকাল পরিবারের সাথে এরকম মনোমালিন্য হয়ে চলে আসে কলেজের জন্য। কলেজে আকাশ টপার ছিল, সেজন্য সব ছেলে মেয়ে ওর থেকে সাহায্য নেওয়ার জন্য চলে আসতো। তেমনইভাবে ওর পরিচয় হয় ইরার সাথে, মানে আমাদের গল্পের নায়িকার সাথে। ইরা ছিল আকাশের তুলনায় 3 ব্যাচ জুনিয়র। আপনার সাথে আমার কিছু কথা ছিল ভাইয়া। তোমাকে তো চিনলাম না আমি। আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি। তা আমার কাছে কি চাই? চাই তো অনেক কিছু। অনেক কিছু বলতে? ফিজিক্সের এই কাজটা বুঝিয়ে দিবেন কি? তুই এইসব জেনে কি করবি? এরা তো তারা পড়বে যারা পৃথিবীর বাইরে গবেষণা করবে, এরা তো তাদের কাজে লাগবে। আমি তো গবেষণা করতে চাই। এত সহজে তো পারবে না, অনেক কঠিন আছে, বুঝতে পেরেছো? এই বলে আকাশ চলে যায়, কিন্তু ইরাও কোনোভাবে হাল ছেড়ে দেওয়ার পাত্রী না। প্রতিদিন আকাশকে এসে জ্বালায়। এর ফলে আকাশ একটা সময় ইরাকে পড়াগুলো বুঝাতে রাজি হয়েছে। তারপর ইরা প্রতিদিন আকাশকে কল দিয়ে সব কিছু জিজ্ঞেস করত, কখন কি করতে হবে এই সব ব্যাপারে জানতে চায়। এভাবে 4 মাস কেটে যাওয়ার পর ভার্সিটিতে কিছু বৈজ্ঞানিক টিম আসে এদের রিসার্চ কেমন চলছে তা দেখার জন্য। তখন একজন লোক আসে আকাশের সামনে। এই ছেলে, তুমি এই জিনিসটা এত সহজে করলে কি করে? এগুলো তো আমার জন্য অনেক সহজ। কি বলছো তুমি? জি, ঠিকই তো বলছি। আচ্ছা, এই বিক্রিয়ার সমাধান করতে পারবে? পারবো তো। কতদিন লাগবে তোমার সময়? 1 ঘন্টার সময় দিন, আমি করে দিচ্ছি। ঠিক আছে। 1 ঘন্টার ভেতরে সমাধান করে দিল। এতে উনি তো আরও বেশি অবাক হয়। তাই উনি আকাশের সাথে আলাদাভাবে কথা বলার জন্য প্রিন্সিপাল রুমে আসে। উনিও এইসব বৈজ্ঞানিক দেখে অবাক হয়। আরে আপনি এখানে? আমি তো এসেছি একটু ভার্সিটিতে কিভাবে ওরা রিসার্চ করছে তা দেখার জন্য, কিন্তু ওকে দেখার পর মনে হলো কিছু একটা আছে ওর মধ্যে। ঠিক ধরেছেন, ও এই ভার্সিটির টপার। ওর মেধা অনেক বেশি, যা আমি বুঝতে পারলাম। তেমনই ভেবে নিন,
আচ্ছা, আমি ওকে একবার চাঁদে নিতে চাই। এটা তো ওর জন্য অনেক খুশির কথা, কিন্তু ওর পরিবার অনেক গরিব। এত খরচ তো ওনারা বহন করতে পারবেন না কোনোভাবে। খরচ আমি দিব। আকাশ, তাহলে তুমি যাবে তো? এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। কিন্তু আমি ওখানে এসে করব কি? সেগুলো ওখানে তুমি যাওয়ার পরেই বুঝতে পারবে, কারণ তোমার অনেক মেধা। এতদিন তো ও সব বই আর হলোগ্রামে দেখেছো, এখন যাই দেখবে না কেন সবকিছু সরাসরি দেখার সুযোগ হবে তোমার। এটা তো আমার জন্য অনেক খুশির কথা, কিন্তু স্যার আমরা যাব কতদিন পরে? 3 মাস পরে। আমরা এখানে এসে কি কি করব না করব এইসব বিষয়ে আলোচনা করব। তাছাড়া বুঝতেই তো পারছো, এটা তো হেলিকপ্টার না যে চাইলে একদিনের ভেতরে সব রেডি করা যাবে। এখানে রকেটে করে যাব আমরা, সেজন্য সরকার থেকে আগে সবকিছু ফাঁস করাতে হবে। জানি আমি সব কিছু। তাহলে আমি তোমার স্যারের সাথে যোগাযোগ করে নিব। তুমি আমাকে ঠিক 45 দিন পরে নাম্বারে কল দিয়ে তোমার নামটা বলবে, তাহলেই হবে। ঠিক আছে স্যার। কিভাবে যে আপনাকে ধন্যবাদ দেব সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এই কথা অন্য কাউকে বলা যাবে না, এমনকি নিজের পরিবারকেও না। যেদিন বাসা থেকে বের হবে সেদিনই জানাবে। ঠিক আছে স্যার। বৈজ্ঞানিক তো চলে যায়, প্রিন্সিপালও অনেক খুশি হয়। বিকেলে আকাশ বাসায় ফিরে এতক্ষণ কোথায় ছিলে? ভার্সিটিতে কাজ ছিল, সেজন্য দেরি হলো আসতে। ঠিক আছে, চা খেতে বস। ওই দিন আমার কথায় কষ্ট পেয়েছিস অনেক, তাই না? কষ্ট তো পেয়েছি, সাথে এটাও বুঝেছি। কি বুঝেছিস? এই যে তুমি কতটা কষ্ট করে আমাকে মানুষ করেছো, তার উপর পড়াশোনা অনেক খরচও দিচ্ছ। তোমার নিজেরও হাড় ভাঙা পরিশ্রম করতে হচ্ছে, তা আমি বুঝছি। কি করবো বল? তোর পড়াশোনা খরচ চালাতে চালাতে আমি আর আমার মা যে ঠিক মতো কোনো কিছুই তৈরি করতে পারিনি। এইসব কিছু জানি আমি। তুমি যে কতটা কষ্ট করতেছো তা তো আমি দেখে আসছি। তবে চিন্তা করো না, একটা সময় আমি সাকসেস হবই। সেদিন তোমাদের কোনো অভাব আমি হতে দিব না। তাই যেন হয়। 1 মাস পরে আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? নতুন করে কোনো বিষয় কি ভুলে গেছো? ওইসব কোনো কিছু না। তাহলে কি হয়েছে তা বলো। আকাশ, কথাটা যে আমি তোমাকে কিভাবে বলবো। মানে কি, জটিল কোনো কিছু হয়েছে কি? জটিল না তেমন, আবার অনেকটাই জটিল। তাহলে বলে ফেলুন। আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। ইরার মুখে এরকম কোনো কথা শুনতে পারবে তা আকাশ নিজেও ভাবতে পারেনি। তাও নিজেকে একটু শান্ত করে দেখো, তুমি আমার থেকেও 3 বছরের জুনিয়র, তাকে জানো? জানি। আর বয়সের দিক দিয়ে হিসেব করলে 5 বছরের ছোট। এত কিছু কোথা থেকে জানলে? ওই যে গলায় থাকা আইডি কার্ড দেখে। দেখো, আমার রিলেশন করে তোমার কোনো লাভ হবে না। লাভ না লস তা আমি জানতে চাই না। কিন্তু আমার পক্ষে সম্ভব না। দেখো আকাশ, ভালো হবে না কিন্তু। এতক্ষণ ধরে যা কিছু হয়েছে সেগুলো কি ভালো হয়েছে? কাউকে প্রেমের প্রস্তাব দেওয়াটা কি খুব খারাপ কিছু? তুমি ধনী পরিবারের মেয়ে আর আমি একজন দরিদ্র পরিবারের ছেলে। আমাদের মিল যে কখনো হবে না সেটা কিন্তু তুমি ভালো করে জানো। আমি এত কিছু জানি না। তোমাকে আমার ভালোবাসতে হবে, এটাই আমার শেষ কথা। আমি তা পারবো না। পারতে তো তোমাকে হবে। আমিও দেখে নেব কিভাবে তুমি পার পেয়ে যাও আমার কাছ থেকে। কথাটা বলে ইরাও চলে যায়। আকাশও নিজের পড়াশোনা করতে থাকে। এদিকে ইরা যে আকাশকে প্রপোজ করেছে তা আবার রিয়া সবটা দেখে ফেলে। রিয়াকে তা আপনারা জানতে পারবেন আর একটু পরে। একটু ধৈর্য ধরতে হবে। ইরা যাওয়ার পর রিয়া ওখানে আসে। কি ব্যাপার আকাশ, ওই মেয়েটা এখানে কেন এসেছে? অন্য মেয়েরা যে কাজে এসেছে এও সে কাজে এসেছে। আমার তো তা মনে হয় না। তোমার মনের মতো আসা পর্যন্ত আমি তো অপেক্ষা করতে পারবো না কোনোভাবে। আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। তুমি আবার কি বলবে? ভার্সিটি থেকে ঘুরতে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয়েছিল। তো কি হয়েছে? তুমিও যাচ্ছ আমার সাথে? আমার কাছে ডলার নেই যাওয়ার মতো। সেটা আমি জানি। সবে যখন জানো তখন আমাকে যেতে কেন বলছো? তার কারণ তো আছে। তাছাড়া তুমি ভালো করেই জানো এই ঘুরতে যাওয়ার মধ্যেও অনেক কিছু শেখার আছে। তোমরা ওখানে যে শিখবে তা আমি এখান থেকে শিখে নেব। এত কষ্ট করতে হবে না, কেননা আমি তোমার ডলারও ব্রেক পে করে দিয়েছি। সেই জন্য তুমি আমার সাথে যাচ্ছ, এটাই শেষ কথা। কথাটা বলে রিয়া চলেছে, কিন্তু আকাশ কি করবে বুঝতে পারছে না। আসলে রিয়াও আকাশকে ভালোবাসে, কিন্তু বলবে বলবে করেও বলা হয়নি। 3 দিন পর মা, আমি 5 দিনের জন্য ঘুরতে যাচ্ছি।
কিন্তু এতগুলো ডলার তুই পাবি কোথায়? ডলারের ব্যবস্থা হয়ে গেছে, আমার একটা ফ্রেন্ডে দিয়েছে। কিন্তু পরে যখন ডলারগুলো চাইবি তখন কি করবি? তেমনটা চাইবে না, আমি তাহলে গেলাম। ভার্সিটিতে চলে আসে। কিছুক্ষণ পর একে একে সবাই বাসে উঠে পড়ে। তখন আকাশের সাথে ইরার ধাক্কা লাগে। আহ, কোন হারামি আমাকে ধাক্কা দিলি? কথাটা বলে যেই মারতে যাবে, আকাশকে দেখে হাত দুটো আকাশের মুখে নিয়ে একটা চুমু দেয়। ধাক্কা যে তুমি দিয়েছো সেটা আমাকে আগে বলবে তো। আমি কিন্তু ইচ্ছে করে দেইনি। ইচ্ছে করে দাও আর এমনিতে দাও, আমার কোনো আপত্তি নেই। চলো বাসে যাই। ওরা বাসে এসে বসে। যে যার মতো চাইলেও বসতে পারবে না, কেননা যার টিকিট যার সাথে পড়েছে তাকে তার সাথে বসতে হবে। সেজন্য ভাগ্যক্রমে আকাশের একটা পাশে রিয়া আর একটা পাশে ইরা। মাঝখানে ভেচারা কি করবে বুঝতে পারছে না। রিয়া আর ইরা দুজনই আকাশকে রাস্তায় জ্বালাতে জ্বালাতে আসে। ওরা একটা হোটেলে আসে। তোমরা এখন রুমে এসে আরাম করো, কাল আমরা বের হব রকেট দেখার জন্য। ঠিক আছে স্যার। পরের দিন সকালে ওরা আসে একটা মিউজিয়ামের ভেতরে। সেখানে রকেট সম্পর্কে সব কিছু বোঝানো হয় হলোগ্রামের মাধ্যমে। ভেতরে কি কি আছে আর সেগুলো কিভাবে কাজ করে তা দেখানো হতে থাকে। কিছুক্ষণ দেখার পর আকাশ অনেক কিছুর উপর ধারণা পায়। যাক, এসে তো ভালোই হলো। আর 2 মাস পরই তো পৃথিবীর বাইরে যাব, তখন এটা আমার কাজে দেবে। সেজন্য সব কিছু ভালো করে বুঝে নিতে থাকে। পৃথিবীর বাহিরে কিভাবে কি কি করতে হবে তা এখন থেকে সব কিছু শিখে রাখতে থাকে। এভাবে 3 দিন পার হয়ে যায়। তখন তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো না কেন? আমি এখানে এসেছি কিছু শেখার জন্য, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে আসেনি। কি এত বড় একটা কথা তুমি আমাকে বলতে পারলে? তুমি বয়সে এখনো অনেক ছোট, প্রেম করার মতো বয়স তোমার হয়নি। তোমার কি মাথা খারাপ? আমার বয়সে আমার একটা মামাতো বোন আছে। সেটা থাকতেই পারে, স্বাভাবিক। ও এখন এক বাচ্চার মা, তাহলে বুঝতেছো কিছু? আচ্ছা, তুমি ঠিক কি চাও? কি আর চাইবো, তোমাকে বিয়ে করতে চাই। আগে বড় হও। সবকিছুই তো বড় আছে, আর কত বড় হব? সবকিছু বড় বলতে? না দেখলে বুঝতে পারবে না, যখন দেখবে তখন বুঝতে পারবে। আমার বোঝার কোনো ইচ্ছেও নেই, গেলাম আমি। ওখান থেকে এসে আবার রিয়ার খপ্পরে পড়ল। রিয়াও অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। রিয়া আকাশের ব্যাচে পড়ে, সেজন্য ফ্রেন্ড হিসেবে কথা বলতে থাকে একটু একটু করে। কিছুক্ষণ পরে আমি তাহলে উঠি এখন। ঠিক আছে, চলো তাহলে। ওরা ওখান থেকে উঠে যায়। রাতে আকাশ এই সব কিছু নিয়ে কাজ করতে থাকে। কিভাবে কি করতে হবে না হবে এই সব কিছু নিয়ে ভাবতে থাকে। এভাবে ওদের ঘোরার সময়টা শেষ হয়েছে। তবে এখানে এসে পৃথিবীর বাহিরের সম্পর্কে অনেক তথ্য এখন জানতে পারল। পরের দিন ওরা চলে আসে ভার্সিটিতে। তুমি তো কিছুই বললে না। বলতেও চাই না। যদি তুমি রাজি না হও? রাজি না হলে কি করবে? তোমার বাসায় চলে যাব। আমার ঠিকানা পাবে কোথায়? ঠিকানা তোমার গলায় তো ঝুলছে। গলায় আবার ঠিকানা চলে নাকি? ইরা তখন আইডি কার্ডের ছবিটা দেখায়, যেখানে আকাশের ঠিকানাও লেখা ছিল। প্লিজ এমনটা করো না, আমাদের অনেক অভাবের একটা সংসার। যদি বাবা মা জানতে পারে অনেক কষ্ট পাবে। যদি তুমি প্রেম করো তাহলে আমি কাউকে কোনো কিছু বলবো না। ঠিক আছে, রাজি আমি। তাহলে জড়িয়ে ধরো একবার। এখনই ধরতে হবে? তুমি ধরবে নাকি আমি ডাক দেব? ধরছি তো। না চাইতেও জড়িয়ে ধরে। এতে ইরা তো আরও শক্ত করে জড়িয়ে ধরে রাখে। যাও তাহলে, এখন কোনো মেয়ের সাথে যেন কথা বলতে না দেখি। যদি বলেছো তোমার বাসায় কিন্তু আমি চলে যাব। আমি কারোর সাথে কথা বলবো না, তাও আমার বাসায় যাওয়ার কোনো দরকার নেই। মনে থাকে যেন। এদিকে আকাশ বাসায় ফেরে। আকাশ, কিছু ডলার হবে কি তোর কাছে? আমার কাছে তো $50 মতো আছে। তাহলে কিছু বাজার করে নিয়ে আয়। তোর বাবাকে যদি বলতাম তাহলে এতক্ষণে অনেক কথা শুনিয়ে দিত আমাকে। আমি জানি, এত বড় হয়েও বাবাকে কোনো কাজে সাহায্য করতে পারিনি, সেজন্য বাবার ওর রাগ হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, তুমি বলো কি কি আনতে হবে, আমি নিয়ে আসছি। কিছু বাজার লিখে দেয়, সেগুলো নেওয়ার জন্য বাজারে আসে। তখন আবার ইরার সাথে দেখা হয়। ইরা এসেছে ওর বাবার সাথে। আকাশকে দেখে ওর কাছে আসে। কি ব্যাপার, তুমি এখানে কেন? বাজারে সবাই কেন আসে? বাজার করতে আসছো তা তো আমি জানি, কিন্তু আমি তো এসেছি বাবার সাথে। তোমার তো বাজারে আসার কোনো কারণ নেই। আমার কথা ছাড়ো, কি কি কিনলে?
বাজার দেখে ইরা একটু অবাকই হয়। এত কম বাজার কেন? আমরা তো মানুষও কম। তাই বলে এত কম বাজার? তোমার কাছে যে ডলার নেই তা আমি জানি। একটা কাজ করো, $500 রাখো, ভালো করে বাজার করে নিয়ে যাও। তোমার থেকে ডলার কেন নেবো আমি? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি না দিলে আর কেই বা দিবে শুনি? সেজন্য যা বলতেছি তাই করো, নয়তো তোমার বাসায়। যা বলেছো তাই করব। তাও আমার বাসায় যেও না। এই তো গুড বয়, তাহলে যাও, এখন বাজার করে নাও ভালোভাবে। কি আর করার, বাজার করে নেয়। কিছুক্ষণ পর বাজার নিয়ে বাসায় আসাতে কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে ওর বাবা মা দুজনকেই বুঝিয়ে দেয়। এভাবে দিন যেতে থাকে। আকাশ ও ইরাকে ভালোবাসতে শুরু করেছে এখন, তাও মন থেকে। এদিকে আকাশ, ব্যাপারটা কি বলো তো? কোন বিষয়ে? তোমাকে কল দিচ্ছি তাও ধরো না, আবার মাঝে মাঝে একটা মেয়ের সাথে দেখি গাছতলায় ক্যান্টিনে বসে গল্প করো। গল্প করি রে আমি, পড়া বুঝিয়ে দিচ্ছি। ওই মেয়েটাকে প্রতিদিন তোমার পড়া বুঝিয়ে দিতে হবে? এতে তোমার সমস্যা কেন হচ্ছে সেটাই তো বুঝলাম না। কারণ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আকাশ। তা কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? তুমি আমার পরিবার সম্পর্কে কোনো কিছুই জানো না। যদি জানতে তাহলে এ কথাটা বলতে না। আমি যতদূর অনুমান করছি তোমার বাবার ছোটখাটো একটা ব্যবসা হলেও তো থাকবে। আমার বাবা একজন দিনমজুর, দিনে যা আয় করে তা দিয়ে আমাদের দিনের খরচ চলে যায়। কি বলো, এতটা করি তুমি? এতটাই গরিব আমি। তাহলে তোমার পিছনে আমি সময় নষ্ট করছি কেন? তা আমি কি জানি? আমি তো বলিনি সময় নষ্ট করতে। ও শিট, কত ভুল যে করলাম আমি। কথাটা বলে রিয়া চলে যায়। তবে আপনাদের কি মনে হয় রিয়া এত তাড়াতাড়ি আকাশের জীবন থেকে চলে যাবে? তা তো হবে না, কেননা সামনে কি হয় না হয় তা আপনারা জানতে পারবেন। 7 দিন পরে ইরা আকাশের বাসার সামনে এসে দাঁড়ায়, তারপর আকাশকে কল দেয়। এই রাতের বেলায় কল দিলে? তোমার বাসার নিচে নামো। নিচে কেন? আমি বাইরে দাঁড়িয়ে আছি। তুমি কেন আসছো আমাকে বললে তো আমি বের হয়ে আসতাম। তুমি নিচে নামো আর খাবারগুলো নিয়ে যাও। কিসের খাবার? তুমিই তো বললে দুপুরে রান্না হয়নি, সেজন্য আমি বিকেলে কাজের লোককে দিয়ে বাজার করিয়েছি, সেগুলো নিজ হাতে রান্না করে তোমাদের জন্য এনেছি। সেটা তো দুপুরে রান্না হয়নি, কিন্তু এখন তো রান্না হয়েছে। আমি এত কিছু জানি না, তুমি নিচে আসবে নাকি আমি ভিতরে আসবো? তোমাকে আসতে হবে না, আমি আসছি। কি আর করবে, চলে আসে নিচে। খাবারগুলো আকাশের হাতে দেয়। এগুলো খাবে আর কেমন হয়েছে খাবার তা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তুমি তো নিজেও খেয়ে আসোনি। রান্না করেই নিয়ে আসলাম। তাছাড়া এখন রাত 9:30, বেশি লেট করলে তো তোমরা আবার কতক্ষণ না খেয়ে থাকবে, তাই নিয়ে আসলাম। এখানে যা খাবার আছে রাতে খাবার পরে সকালেও খেতে পারবে। আচ্ছা, তুমিও আমার সাথে ভিতরে চলো। তোমার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য? মোটেও না। তাহলে ভিতরে কেন আসবো? একে তো তুমি নিজেও খাওনি, সেজন্য আমার সাথে আমার রুমে যাবে আর ওখানে লুকিয়ে থাকবে। আমি খাবার নিয়ে রুমে আসবো, তারপর দুজনে একসাথে খাবো। ওয়াও, ব্যাপারটা তো আসলেই অনেক রোমান্টিক একটা ব্যাপার হবে তো। আমার পেছনে আসতে থাকো। চুপি চুপি আকাশ ইরাকে ওর রুমে নিয়ে আসে। ভিতরে যাও, ফ্রেশ হয়ে এখানে বসো, আমি বাবা মাকে ডেকে নিয়ে খাবার খেতে বসি। তুমি ওখানে খেয়ে আসলে আমি কখন খাবো? তুমি আর আমি একসাথে খাবো। তাড়াতাড়ি আসিও। ঠিক আছে। রুম থেকে বের হয়ে আসে, তারপর ওর বাবা মাকে ডেকে নিয়ে ইরার দেওয়া খাবারগুলো নিয়ে দেখায়। এই খাবার কে দিল? আমার বন্ধু দিয়ে গেছে, তোমরা বসে খাও, আমি রুমে এসে খাবো। তাই বলে এত খাবার দিবে আমাদের? কিছু হবে না, তোমরা খাও, খাওয়া শেষে ঘুমিয়ে পড়িও। ঠিক আছে। খাবার নিয়ে রুমে এসে দেখে ইরা আকাশের একটা শার্ট পরে বসে আছে। আসলে ইরা তেমন প্রস্তুতি নিয়ে আসেনি, ভেবেছিল খাবার দিয়ে রাতেই চলে যাবে, কিন্তু কে জানতো এরকম কিছু হবে। দেখো তো কেমন লাগছে আমাকে। অনেক কিউট লাগছে। এখন চলো খাবার খেয়ে নেই, তোমাকে আবার বাসায় তো ফিরতে হবে। আমি বরং আজকে তোমার বাসায় থাকি। তুমি যদি বাসায় থাকো, বাবা মা যদি জানতে পারে, তাহলে আমাকে তো বাসা থেকে বের করে দেবে। এতে তো আরো ভালো হবে, তুমি আমার সাথে আমার বাসায় থাকবে। না থাক, তুমি বরং খেয়ে নাও, আমি তোমাকে কিছু পথ এগিয়ে দিয়ে আসবো। তাহলে আমাকে খাইয়ে দাও এখন। কি করবে, ইরাকে খাইয়ে দিতে থাকে, সাথে নিজেও খেতে থাকে। রাত 10টা। আচ্ছা শোনো, বলো। রুমে তো আমি আর তুমি ছাড়া কেউ নেই। তো তোমাকে তো কখনো কিস করিনি,
আজকে ভাবছি করে নেব। জি না, দরকার নেই। পরে কিস করার পর কোন দিক থেকে কোন দিকে চলে যাব? সমস্যা নেই, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। এই বলে আকাশকে কিস করতে থাকে। 3 মিনিট কিস করার পরে দুজনেই হারিয়ে যায় অন্য একটা জগতে। ওই জগতে কি কি হয়েছে তা আপনারা আশা করি জানতে চাইবেন না। রাত 11টা বাজে দুজনেই উঠে বসে পড়ে। সরি, আমি এইসব চাই না। প্রথমবার তো, সেজন্য না চাই তো থাক এই বিষয়টা। আমাকে এখন যেতে হবে। তোমার শার্ট নিয়ে গেলাম, অন্য কোনো সময় ফেরত দিয়ে দেব, নয়তো আমি এটা ইউজ করব। ঠিক আছে, তুমি এটা ইউজ করিও। কি আর করার, ইরাকে বের করে গাড়িতে বসিয়ে দেয়। সাবধানে যাবে, ড্রাইভ করতে পারবে তো? এতক্ষণ যে ড্রাইভ করলাম ওটার কাছে হেঁটে কিছুই না, বাসায় পৌঁছে তোমাকে কল দেব। ঠিক আছে। 20 মিনিট পরে ইরা বাসায় পৌঁছে আকাশকে জানিয়ে দেয়। এরপর দেখতে দেখতে দিন যেতে থাকে। আকাশেরও পৃথিবীর বাহিরে যাওয়ার সময় চলে আসতে থাকে। সেজন্য ইরার সাথে একবার দেখা করে ওকে এই বিষয়টা বলতে থাকে। কবে ফিরবে আবার? এই তো 20 দিন পরে। ঠিক আছে, সাবধানে থাকিও, আমাকে কল করতে ভুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। তবে আপনাদের এটা বলে রাখি, আকাশ যে পৃথিবীর বাহিরে যাচ্ছে এটা কিন্তু ইরাকে বলেনি। ইরাকে শুধু বলেছে ও একটা কাজে শহরের বাইরে যাবে। বাসায় ফিরে আকাশ ওর বাবা মাকে বিষয়টা জানিয়ে বেরিয়ে পড়ে রিসার্চ সেন্টারে। তুমি এসেছো, ভালো করেছো। আর একটু সময় পার হলে তো আমি গাড়ি পাঠাতাম তোমার জন্য। তার লাগবে না। এখন চলো, তোমাকে গ্র্যাভিটি সম্পর্কে একটু ধারণা দেই। ভেতরে আসো। ভেতরে নিয়ে একটা বড় ফ্যানের উপর দাঁড় করায়। একদিন তুমি প্র্যাকটিস করতে থাকো কিভাবে হাওয়ায় ভেসে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়, কারণ তুমি তো জানো চাঁদে গ্র্যাভিটি নেই। ওখানে হাওয়ায় ভেসে যা করার করতে হবে। 2 দিন পরে আমরা রওনা দিব। আচ্ছা, আমি তাহলে প্র্যাকটিস করতে থাকি। ওই দিনটা পুরোপুরিভাবে হাওয়ায় ভেসে থাকার অনুশীলন করতে থাকে। 2 দিন পরে যা যা নেওয়ার কথা সবকিছু নিয়ে রকেটে এসে বসে। এতদিন বই বা হলোগ্রামে দেখেছো সবকিছু, আজকে তুমি যা দেখবে সবই সরাসরি। সেজন্য ঘাবড়ে যেও না। একটু তো নার্ভাস লাগবেই, তবে আমি ঠিক করে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখন ওড়ার জন্য প্রস্তুত। 5 মিনিট পরে রকেট উড়ার জন্য প্রস্তুত হয়। কিভাবে কি কি করতে হবে, কিভাবে রকেট উড়াতে হবে, সে সব কিছু শিখাতে থাকে এক এক করে। 10 দিনের যাত্রায় স্যার আকাশকে রকেটের সম্পর্কে পুরো তথ্য শিখিয়ে দেয়। কেননা এই 10 দিনে আকাশ অনেক কিছুই শিখে যায়। ছোট থেকে বড় বড় অনেক কিছুই এখন আকাশ পারে। তাহলে সবটা তো শিখলে। জি স্যার, সত্যি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। আমার মতো একটা ছেলেকে আপনি এভাবে এত কিছু শিখাবেন যে আমার কল্পনার বাইরে ছিল। কিন্তু আমরা 10 দিনে পৌঁছলাম কি করে? 10 দিনে কি পৌঁছানো যায় না? আসলে আমরা তো অনেক বই পড়েছি, অনেক সময় লাগে যেতে, তাহলে এখানে 10 দিন কিভাবে? ওটা তো বইয়ের পাতায়। ওখানে তুমি এক একটা রকেটে করে যেতে এক এক সময় এক এক রকম সময় লাগে। কিছু কিছু রকেটে করে তুমি চাইলে 4 দিনেই যেতে পারবে, আবার কিছু কিছু রকেট আছে চাইলে 2 মাসও লেগে যায় পৌঁছাতে। কিন্তু তুমি হঠাৎ করে এই প্রশ্ন করেছো কেন? নতুনকে বলবে 10 দিনে কিভাবে সম্ভব, তাই আপনার মাধ্যমে ওদের বুঝিয়ে দিলাম। তা এখন এই স্প্রুট পড়ে নাও। যদি এটা না পড়ো তাহলে বোমার আঘাতের মতো আমার শরীরের টুকরো টুকরো হয়ে পুরো ছাদে বেশি বেড়াবে। ঠিক ধরেছো। আমরা এখানে কেন এসেছি? এখানে চাঁদ থেকে কিছু মাটি নিব আমরা। সে মাটি রকেটে বসে আমরা পরীক্ষা করব। তাহলে স্যার মাটি আমি সংগ্রহ করতেছি। চাঁদ থেকে মাটি নেওয়ার জন্য নিচে নামে। তখন চাঁদে পা রাখার পরে বুঝতে পারে এই মাটি পৃথিবীতে মাটির মতো না। তাও কিছুটা নিয়ে চলে আসে রকেটের মধ্যে। এবার এই মাটি পরীক্ষা করব, চলো। কি কি পরীক্ষা করব এই মাটিতে? চাঁদের মাটি দিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। প্রধানত চাঁদের মাটি রেগোলিথ থেকে অক্সিজেন নিষ্কাশন, খনিজ উপাদান বিশ্লেষণ এবং গাছপালা জন্মানোর জন্য উপযুক্ত কিনা তা পরীক্ষা করা হয়। এছাড়াও চাঁদের মাটির গঠন, রাসায়নিক বৈশিষ্ট্য এবং ভূতাত্ত্বিক ইতিহাস জানার জন্য পরীক্ষা করা হয়। এত কিছু জানা যাবে? ডিটেলস একটু বলা যাবে? তাহলে শোনো। অক্সিজেন নিষ্কাশন, চাঁদের মাটিতে উপস্থিত অক্সাইড থেকে অক্সিজেন বের করার জন্য পরীক্ষা করা হয়, যা ভবিষ্যতে মানব বসতি স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। খনিজ বিশ্লেষণ, চাঁদের মাটিতে বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতি এবং তাদের পরিমাণ জানার জন্য পরীক্ষা করা হয়। উদ্ভিদ বৃদ্ধি পরীক্ষা, চাঁদের মাটিতে গাছপালা জন্মানোর সম্ভাবনা যাচাই করার জন্য পরীক্ষা করা হয়। ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, চাঁদের মাটির গঠন, বৈশিষ্ট্য এবং চাঁদের ইতিহাস জানার জন্য পরীক্ষা করা হয়। তাপমাত্রা পরীক্ষা, চাঁদের বিভিন্ন অঞ্চলের মাটির তাপমাত্রা কেমন তা জানার জন্য পরীক্ষা করা হয়।
জলের উপস্থিতি, চাঁদের মাটিতে জল বা বরফ আছে কিনা তা জানার জন্য পরীক্ষা করা হয়। তাহলে তো অনেক ভালো হবে। আমরা এখানে বসবাস করতে পারবো কিনা তা যদি জানতে পারি, এটা তো অনেক খুশির কথা। কিন্তু চাঁদে বসবাস করাটা অনেকটা রিস্ক একটা কাজ, তা তো বুঝতেই পারছো। তা ঠিক। আর কিছু জানা যাবে কি? যাবে তো। এরপর আরও কিছু ডিটেলস বলতে থাকে। যদি তা আপনারা শোনেন তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে সবকিছু, সেজন্য আর শোনালাম না। একটু পরে আমরা ফিরে যাবো কখন? আরো একটা কাজ বাকি আছে। কি কাজ এটা? এখানে উল্কা ছিল। বড় বড় পাথর, ওইগুলোর কথা বলছেন? হ্যাঁ, এখানে একটা উল্কার ভিতরে ইউরেনিয়াম আছে, যা পেলে আমরা পারমাণবিক বোমা বানাতে পারবো। তা আমি কোনো সাহায্য করবো কি? এটা কিন্তু এত সহজ না। লক্ষ বিলিয়নার উল্কার ভেতরে ওই একটা উল্কা চিহ্নিত করা অনেক বেশি কঠিন, যা এক প্রকার অসম্ভব। স্যার, একটা সময় দেখবেন এই অসম্ভবকে আমি সম্ভব করব। কিন্তু তুমি তো এখানে দ্বিতীয়বারের সুযোগ নাও পেতে পারো। আমি যখন বলেছি তখন সেটা আমি করে ছাড়বো। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম তাহলে। এভাবে চাঁদে আরও কয়েকটা দিন কাটতে থাকে। ওখান থেকে আকাশের অনেক ভালোই লাগতে থাকে। সময় করে ইরার সাথে কথা বলা, তবে ভিডিও কল কখনো দেয়নি, কেননা নয়তো ইরা সব জেনে যাবে, সেজন্য আর কল দেয়নি। পরের দিন আকাশ ওর বাবা মাকে কল দেয়। আকাশ, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তা কবে ফিরবি তুই? আরো 5 দিন থাকবো এখানে, তারপর রওনা দেবো। এ ধরো আরো 20 দিন লাগবে। সাবধানে থাকিস তুই। ঠিক আছে আব্বু। কথা শেষ করে আকাশ ওর স্যারের কাছে আসে। আচ্ছা, আমাদের তো জ্বালানি শেষ, তাহলে আমরা এখানে ফিরবো কি করে? আমাদের দেশের একটা স্পেস স্টেশন আছে, ওখান থেকে নিব। ওনারা কি দিবে? অবশ্যই দিবে। তাহলে আমিও যাব ওখানে। ঠিক আছে, নিয়ে যাব তোমাকে। পরের দিন আকাশকে নিয়ে স্পেস স্টেশনে আসে। ওখানে জ্বালানি নিয়ে নেয় রকেটের মধ্যে। তারপর আকাশকে পুরো স্পেস স্টেশন ঘুরে দেখায়। যত দেখছে ততই অবাক হচ্ছে আকাশ, কেননা এটা তো আলাদা একটা শহর, যাকে বলে নেই কোনো কোলাহল, নেই কোনো শব্দ। এক কথায় সব কিছু স্থিরভাবে আছে, যাকে বলে ওই স্টেশন 2-3 থাকে। আচ্ছা, এখান থেকে আমরা কি কি করতে পারবো? এখান থেকে পুরো পৃথিবীতে থাকা সবগুলো দেশকে চাইলে নিয়ন্ত্রণ করা যাবে, চাইলে স্পেস থেকে সরাসরি মিসাইল হামলা করা যাবে। তাহলে তো এটা অনেক সাংঘাতিক একটা ব্যাপার। তেমনই কিছু ধরে নাও। এখন তাহলে আমরা পৃথিবীতে না এসে যদি ওই উল্কাগুলোর খোঁজ করি? ওটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? ওই উল্কা শুধু আমরা কেন, 196টা দেশ মিলেও খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তারাও পাচ্ছে না। একবার ওই জায়গায় কি যাওয়া যাবে? ওখানে যাওয়ার জন্য তো আমাদের আলাদা একটা রকেট লাগবে, সাথে আলাদা কিছু যন্ত্র। এখানে তো পাওয়া যাবে। যাবে তো। তাহলে চলুন আমরা যাই। আকাশের অনেক জোরাজুরি করায় স্যার ওকে নিয়ে পরের দিন রওনা দেয়। উল্কা যেখানে থাকে সেখানে যায়। ওখানে সবকিছু দেখে তো আকাশ অবাক হয়। এইগুলো কি উল্কা? ঠিক ধরেছ, এগুলোর ভিতরে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। কিন্তু কেন স্যার? কারণটা হলো, এগুলো একটাও যদি স্পেস জোনে লেগে যায় তাহলে এটা তো নষ্ট হবে, সাথে আমরাও মারা যাব। ভিতরে না এলে খুঁজবো কি করে? এই ইউরেনিয়াম খোঁজার চক্করে প্রায় শত শত মহাকাশচারী মারা যায়, কিন্তু এই উল্কার ভিতরে সেই বস্তুটি খুঁজে কেউ পায় না। আকাশ এবার পুরোটা ভিডিও করে নেয়, কেননা কোনো একটা উপায় তো অবশ্যই ও বের করে নেবে। ওখান থেকে রওনা দেয় স্পেস স্টেশনে। ওখানে আরও কিছু জ্বালানি নিয়ে পৃথিবীর দিকে রওনা দেয়। তবে এতদিন যা যা করেছে সব কিছুই ভিডিও করে এনেছে ইরাকে দেখাবে বলে। 10 দিন পরে আকাশ আর সাথে কিছু বিজ্ঞানী পৃথিবীতে এসে নামে। আকাশ, তুমি যে আমাদের সাথে এসেছো এই কথাটা কাউকে বলবে না। কেন স্যার? তুমি তো এতদিন আমাদের সাথে থেকে অনেক কিছুই শিখেছো, সেজন্য এটা যদি বাইরে কেউ জানে তাহলে কিন্তু তারা এই জিনিসটার উপর জানার জন্য তোমার উপরে হামলাও করতে পারে। বুঝতে পেরেছি স্যার। সাবধানে থেকো। ঠিক আছে। কিছু ঘন্টা পরে ওর বাসায় আসে। বাসায় আসার পর ওর বাবা মা তো আকাশকে দেখে অবাক হয়। কোনো অসুবিধা হয়নি তোর? না, আমার কোনো অসুবিধা হয়নি। পরের দিন আসে ভার্সিটিতে। এভাবে ইরার সাথে প্রেমের বিষয়টা এবার রিয়া জেনে যায়। সেজন্য ওই ছেলের সাহস তো কম না, ইরার মতো একটা মেয়েকে পটিয়ে নিল। আমাকে তো যে করেই হোক একটা কিছু করতেই হবে, যেন ইরা আকাশকে ছেড়ে দেয়। কিন্তু কি করা যায় সেটা তো ভাবতে হবে। সেজন্য একটা প্ল্যান করতে থাকে। ইরা যাওয়ার পর রিয়া আকাশের কাছে আসে। আকাশ তোমাকে এরকম দেখাচ্ছে, কি রকম? মনে হচ্ছে একদম শুকিয়ে যাচ্ছ। তা জানে তোমার কি কাজ? জানলে কি সমস্যা আছে? তোমাকে বলতে বাধ্য নেই আমি। কাল আমার বাসায় আসতে পারবে? তোমার বাসায় আমি কেন যাব? আমার জন্মদিন, সেজন্য তোমাকে আসতে বলছি।
ঠিক আছে। আকাশ রাজি হয়েছে। এই সুযোগে রিয়াও কি করবে না করবে সব কিছু প্ল্যান করে ফেলে। রাতে আকাশ বাসায় আসে রিয়ার। এত লেট করলে কেন? তুমি তো বলেছিলে তোমার জন্মদিন। তো তাহলে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে মানুষ কেন নেই? আগেই জুস খাও, তারপর বলছি। আকাশকে জুস খাইয়ে দেয়। তারপর রিয়া একাই আকাশকে নিয়ে রুমে আসে। এইদিকে জুসে এক প্রকার নেশাদ্রব্য ছিল। আবার রিয়াও বুদ্ধি করে ইরার চেহারার একটা মাস্ক পরে নেয়, যার কারণে আকাশ রিয়ার বদলে শুধু ইরাকেই দেখছে। এ কি এরা, তুমি এখানে? আমি তো তোমারই ইরা, কাছে এসে আদর করো। আকাশ তো ইরা ভেবেই রিয়ার কাছে যায়। ততক্ষণে রিয়া মাস্ক ফেলে দেয়। আকাশ তো ইরা ভেবেই রিয়ার সাথে রোমান্স করতে থাকে। এরপর কি কি হলো আপনারা আশা করি আর জানতে চাইবেন না। সকালবেলায় আকাশের ঘুম ভাঙে। এ কি রে, আমি তোমার রুমে কি করে? তুমি এত পরিমাণে ড্রিঙ্কস করেছো, যার কারণে তোমাকে আমার রুমেই ঘুমাতে হলো। আচ্ছা আমি বাসায় যাচ্ছি। সাবধানে যেও। ঠিক আছে। আকাশ চলে যাওয়ার পর রিয়া পুরো ভিডিও দেখতে থাকে। যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে এক এক করে ভিডিও জোড়া লাগিয়ে নতুন একটা ভিডিও তৈরি করে। দেখতে দেখতে 7 দিন কেটে যায়। ইরা আর আকাশ বসে আছে ভার্সিটিতে। তোমার তো পরীক্ষা শেষ, তা এখন কি করবে? দেখি কি করতে পারি। যা করার তাড়াতাড়ি করিও। কেন বলো তো? তোমার কথা বাবা মাকে বলবো তাহলে। ঠিক আছে। সেজন্য তোমার হাতে আর 2 বছর সময় আছে। এটা তো অনেক সময়, এর ভিতরে আমি কিছু একটা করে নিব, চিন্তা করো না। চলো তাহলে উঠি। আকাশও চলে যায়। একটু পরে ইরা যেতে চাইবে, তখন রিয়া ইরার সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার আপু, আপনি আমার সামনে এভাবে দাঁড়ালেন? কিছু কি বলবেন? দেখো ইরা, আমি আর আকাশ একে অন্যকে ভালোবাসি, সেই জন্যই তুমি আমাদের জীবন থেকে সরে যাও। দেখুন আপু, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। কিন্তু আকাশ তো আমাকে ভালোবাসে। ও তো আমাকে ভালোবাসে, আমার সাথে রুম ডেটও করেছে। আমি মোটেও বিশ্বাস করি না। জানি তুমি বিশ্বাস করবে না। এই পেন ড্রাইভে একটা ভিডিও আছে। ভিডিও দেখার পরেও যদি তোমার মনে হয় আকাশ তোমাকে না আমাকে ভালোবাসে, তাহলে প্লিজ আমাদের জীবন থেকে সরে যাও তুমি। ইরা কোনো কিছু না বলে পেনড্রাইভ নিয়ে চলে আসে। রাতে আকাশের সাথে কথা বলার পরে ওই পেনড্রাইভের দিকে চোখ পড়ে। দেখি তো কি আছে এখানে। পেনড্রাইভের ভেতরে থাকা ভিডিওটা দেখে ইরার তো মাথা গরম হয়েছে। কি ছিল ভিডিওর মধ্যে তা তো আপনারা এখন বুঝতেই পেরেছেন। সেজন্য নতুন করে আর কিছু রিপিট করলাম না। সেজন্য পরের দিন থেকে ইরা আকাশকে অবহেলা করতে থাকে। এভাবে 15 দিন যেতে থাকে। কি ব্যাপার এরা, তুমি আমাকে এভাবে অবহেলা করছো কেন? অবহেলা করছি না। আমি গত 15 দিন ধরেই খেয়াল করছি তুমি আমাকে অবহেলা করতেছো। যার সাথে রাত কাটিয়েছো তাকেই বরং বিয়ে করো। আর হ্যাঁ, আমি কাল এই শহর ছেড়ে দিব। আমাদের আর কখনো যোগাযোগ হবে না। আমি কার সাথে রাত কাটিয়েছি কথা কেন বলতেছো না? ইরা আকাশের হাতে একটা পেনড্রাইভ দিয়ে চলে যায়। আকাশও বাসায় এসে সেই ভিডিও দেখে অবাক হয়। তখনই কল দেয় ইরাকে, কিন্তু ফোন বন্ধ পায়। অনেকবার কল দিয়েও কোনোভাবেই ইরাকে পায়নি। কেননা ইরা ততক্ষণে ওই শহরটা ছেড়ে চলে যায়। এরপর আকাশও নিজের কাজে মন দেয়। এরপর 5টা বছরে আকাশ নিজেকে এখন প্রতিষ্ঠিত করে নিয়েছে। 2 বছর গবেষণা করার পর আকাশও উল্কাপিণ্ড খুঁজে পায়। স্যার আমি খুঁজে পেয়েছি। কি খুঁজে পেয়েছো? ওই উল্কাপিণ্ডটা যেখানে ইউরেনিয়াম আছে। সত্যি বলছো আকাশ, তুমি ওটা খুঁজে পেয়েছো? জি স্যার, আর আমি ওটা নিয়ে ফিরে আসতেছি। কিন্তু এত বড়, এটা তুমি আনবে কি করে? কে বলেছে তো বড়? তাহলে কতটুকু বড়? রকেটের ভিতরে তা কোনোভাবেই জায়গা হবে না। তার উপর ওটা যদি রকেটের ভিতরে নাও, তাহলে তো রকেটও ফুরে যেতে পারে। আমি উল্কাপিণ্ড ভেঙে ওটার ভিতর থেকে ইউরেনিয়াম বের করে একটা বোতলে রেখে দিয়েছি। তাহলে তাড়াতাড়ি ফিরে আসো। জি স্যার। ইউরেনিয়াম নিয়ে পৃথিবীতে ফিরে আসে। ওই কারণে আকাশ পুরো পৃথিবীর কাছে সাকসেস হয়ে যায়। এরপর আকাশ একের পর এক গবেষণা করার পর এখন একজন অভিজ্ঞ হয়ে যায়। এক কথায় সবার বস যাকে বলে। আকাশ, এখন থেকে তুমি মহাকাশযানের স্পেস স্টেশনের মাস্টার হয়ে স্পেস জোনে থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে। আকাশ এখন একটা স্পেস স্টেশনের একজন বড় মাস্টার। এখানে অতীত শেষ হয়, চলুন এখন বর্তমানে ফিরেছে। বর্তমান খাবারগুলো দেওয়ার পর রকেটে করে ওই লোকগুলো চলেছে। এইদিকে কিন্তু স্যার তাহলে কি এটাই সেই মেয়ে ছিল? ঠিক ধরেছ। তামিসিরা আমাকে ছেড়ে যাওয়ার তো আমি জানতে পারিনি। কারণ বলা যাবে না। যদি কারণ না বলো, তোমাকে আমি আবার পৃথিবীতে পাঠিয়ে দেব। তাছাড়া তুমি ভালো করে জানো এখানে সবকিছু আমার আন্ডারে। আমি যা বলি এটাই এখানে শেষ কথা।
ঠিক আছে, বলবো, তবে ওনার সামনে বলা যাবে না। ওর সামনে বললে সমস্যা কি? জিনিসটা অনেক গোপনীয়, সেজন্য। অমর, তুমি তাহলে ভিতরে যাও। ওমর ভেতরে যায়। এরপর ইরা আকাশকে ওই ব্যাপারে বলতে থাকে, যে ব্যাপারটা আপনারা সবাই জানেন। সবটা জানার পর বিশেষ করে এরা, আমি এ ব্যাপারে কোনো কিছুই জানি না। জানি আমি। সবই যখন জানো তাহলে ছেড়ে কেন চলে গেলে? ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আমি তোমার কাছ থেকে চলে যাওয়ার 3 বছর পরে জানতে পারি মূল ঘটনা। তাহলে আমাকে খুঁজুনি কেন? অনেক খুঁজেও তোমার কোনো খবর পাইনি। আমি তো আমার জায়গায় ছিলাম। তুমি তো ওই শহরে ছিলে, কিন্তু ততদিনে তুমি বেশিরভাগ সময় রকেট আর রিসার্চের জন্য কাজে সময় কাটাতে। তোমার খোঁজ সাধারণ মানুষ জানে না, আর কোনো বৈজ্ঞানিক তোমার খোঁজ দিতে রাজি ছিল না। পরে জানতে পারি তুমি এখানে আছো। তাহলে এখানে কি করে এলে আর কিভাবে জানতে পারলে? 1 বছর আগে তুমি ইউরেনিয়াম নিয়ে একটা গবেষণা করেছিলে। সেটা তুমি একটা উল্কার ভিতরে পেয়েছিলে। হ্যাঁ, তারপর ওইটা পৃথিবীতে এনে অনেক পরীক্ষা করেছিলাম। তখন সেই খবরটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সেটা আমি জানি। তারপর কি হয়েছে তা বলো। আমি তোমার খোঁজ পেয়ে এখানে আসি, কিন্তু সিকিউরিটি আমাকে আসতে দেয়নি। আমি নিজের পরিচয় দিলাম আর একজন বৈজ্ঞানিক, তাও তোমার কাছে আসতে দিল না। যখন আমি ল্যাব থেকে বের হয়েছি তখন তো আসতে পারতে। তোমাকে অনেক কড়া সিকিউরিটি দিয়ে আনা হয়, আবার নেওয়া হয়। এটা ঠিক। পরে কিভাবে জানলে? তোমার বাবা মা থেকে। বাবা মার সাথে তোমার কথা হয়েছিল কি? হয়েছিল। আমি তোমাদের বাড়িতে যাই, তোমার সাথে কিছু গবেষণা বিষয়ে কথা বলে ভিতরে এসে জানতে পারি তোমাকে এখানকার দায়িত্ব দেওয়া হয়েছে। বাবা মাকে আমাদের রিলেশনের ব্যাপারে কি সবই বলেছো? সবই বলেছি। ওনারা কিছু বলেনি? বলেছে তুমি নাকি 3 মাস পরে পৃথিবীতে যাবে আর ওখানেই থাকবে। এটার দায়িত্ব অন্য কারো কাছে দেবে। এখানে পড়ে থাকলে তো জীবন আর চলবে না। পৃথিবীতে যাওয়ার পরেই আমাদের বিয়ে দিবে। আমার বাবা মা তোমার বাবা মার সাথে কথা বলেও রেখেছে। তাহলে এতগুলো মাসের আগে কেন আসোনি? এটা তো পৃথিবী না যে কেউ চাইলে আসতে পারবে। এটা তুমি ঠিক বলেছো। এরপর তোমার কাছে আসার জন্য আমি গবেষণা শুরু করি। তারপর 10 মাস ট্রেনিং দেওয়ার পর যখন পাশ করি, তারপর আমি এখানে আসার অনুমতি পাই। তাহলে তোমাকে অনেক দখল সহ্য করতে হয়েছে বলতে হবে। তোমার জন্য এইটুকু তো করতেই পারি। এই বলে আকাশকে জড়িয়ে ধরে কয়েকটা কিস করতে থাকে। কিছুক্ষণ পরে সত্যি আমি কখনো ভাবিনি তোমাকে আবার নতুন করে পাবো। আমি নিজেও ভাবতে পারিনি। কিন্তু তুমি জানলে কি করে? আমি যখন গবেষণা করেছিলাম তখন আমার এক বান্ধবী হয়েছিল, ওই আমাকে তখন এই ব্যাপারে বলেছিল। তুমি কি ভিডিও ওই মেয়েকে দেখিয়েছো? ওকে সবটা দেখাইনি, তবে ভিডিওটা দেখে বুঝে গেছে এটা এডিট করা। পুরো ঘটনা থেকে শুরু করে শেষ অবধি মাত্র 3 মিনিট ভিডিও ছিল ওখানে, এবং প্রতিটা ভিডিও কেটে কেটে লাগানো হয়েছিল। তখন যদি আমার কথাটা তুমি শুনতে তাহলে তো এরকমটা হতো না। কেউ জানতো এরকম কিছু হবে? তাছাড়া আমার জায়গায় যদি তুমি থাকতে, তুমি নিজেও তো সেম কাজটাই করতে। আমি অন্তত আগে সত্যি মিথ্যাটা যাচাই করতাম। ছেলেদের থেকেও মেয়েরা এই ব্যাপারে বেশি সেন্সিটিভ, বুঝলে? তাহলে এরপর থেকে আর এরকম সন্দেহ করবে না তো? মোটেও না। তবে পৃথিবীতে ফিরে ওই মেয়েটার সাথে কথা বলা শুরু করো না। কোন মেয়ের কথা বলছো? কার আবার বিয়ের কথা? ও কি করে ওখানে আসবে? কেননা ওই মেয়ে তো বৈজ্ঞানিক। তুমি কি করে জানো? আমারই সাথে পরীক্ষা দিয়েছিল, অল্পের জন্য হেরে যায়, তাই তো আমি আসতে পেরেছি। আমি তো ভেবেছিলাম ওখানে অনেক মেয়ে থাকবে। এটা কি পৃথিবী মনে করেছো যে চাইলেই যে কেউ এখানে চলে আসবে? ব্যাপারটা তেমনটা না, আবার তেমনই। আচ্ছা, আমরা কবে ফিরবো? 2 মাস পরে। এর ভিতরে আমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ করবে তুমি? একটা জিনিস নিয়ে গবেষণা বাকি আছে। সেটা কি? আমরা চাইলে এখান থেকে পুরো পৃথিবী দেখতে পারবো। কোনো জায়গায় কি হচ্ছে তা লাইভ দেখতে পারবো এখান থেকে। যে কারো কম্পিউটার থেকে মোবাইল অ্যাক্সেস নিতে পারবো। সেটা তো পারবে, কিন্তু এখানে গবেষণার কি আছে? এসব কিছু সম্ভব হয় এখানকার সার্ভার রুমে থেকে একটা ছোট ডিভাইস থেকে। সেজন্য ওই ডিভাইস অনুযায়ী আরেকটা ডিভাইস বানাবো, তারপর ওটার প্রোগ্রাম এখানেও সেট করব। কিন্তু এটা করে তোমার কি লাভ হবে? এখানে বসে যা যা করতে পারতাম তা আমরা এখন পৃথিবীতে বসে বসে করব। এটা কি কম খুশি? ইউরেনিয়াম তুমি যেখান থেকে নিয়েছো সেই জায়গায় আমাকে নিয়ে যেতে পারবে কি? তুমি এখানে এসে কি করবে? তাছাড়া
ওটা অনেক বিপজ্জনক একটা জায়গা। কিন্তু তুমি সেগুলো পেলে কি করে? ওটা বের করার জন্য আমি একটা আলাদা গ্যাজেট বানিয়েছি। ওটা ওখানে ফিট করে রেখেছিলাম। ওটার স্পর্শে কোনো ইউরেনিয়াম যদি চলে আসে তাহলে ওটা তার শনাক্ত করে ওটার পেছনে যেতে থাকে। তারপর আমি ওটা টেক করে নিয়েছি। ওই গ্র্যাজুয়েট তৈরি করতে তো অনেক সময়ও লেগেছে তোমার। 2 বছর সময় দেওয়ার পরে তা হয়েছে। বুঝতে পেরেছি। এভাবে 1 মাস কেটে যায়। স্পেস এখন ইরার আর আকাশের প্রেম ভালোভাবেই চলতে থাকে। 1 মাস পরে স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? পৃথিবীতে থেকে খবর এসেছেন। কি খবর? আমাদের এখানে নতুন করে একটা মেয়ে আসতে যাচ্ছে। আকাশ, তুমি না বললে এখানে কোনো মেয়ে আসে না? আমি এখানে 3 বছর ধরে আছি। এই 3 বছরে শুধু তুমি এলে। বাকি যে স্টেশনগুলো আছে ওখানে থাকতে পারে মেয়ে। সত্যি বলছো তো? তাও আমার মেয়েটির ডিটেলস? ওমর মেয়েটার ডিটেলস দেয়, যা দেখে আকাশ ইরা দুজনেই অবাক হয়। কেন অবাক হয় তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। তখন একটা ফ্যাক্টস এসেছে। কি আছে ওখানে? এখানে তো বলা হয়েছে আমাদের দেশের ওপরে কারো যেন হামলা করতে চায়, সেই জন্য পুরো স্পেসগুলোতে স্ক্যান করে দেখার জন্য এই কাজটা কার। যখনই আমরা জানতে পারবো তখনই ওই স্পেস ধ্বংস করে দেওয়ার জন্য বলা হয়েছে। তাহলে 2 টনের যে মিসাইল আছে ওটা তৈরি করে নাও। এত বড় মিসাইলের কি দরকার? আমাদের কাছে যা আছে তার মধ্যে ওটাই সবচেয়ে ছোট। আমি নিশানা তৈরি করে রাখতেছি। এখন শুধু স্পেস ঠিক করে সেটা লক করে মিসাইল মেরে দিলেই হয়ে যাবে। স্ক্যান করতে থাকো তাহলে। ওরা স্ক্যান করতে থাকে। এরই মধ্যে স্যার কল দিয়ে ব্যাপারটা আকাশকে বলে। চিন্তা করো না, যখনই জানতে পারবো সাথে সাথে মিসাইল দিয়ে সেটা ধ্বংস করে দেব। তুমি যা চেয়েছো তা ওই মেয়ের কাছে পেয়ে যাবে। ঠিক আছে স্যার, তাই হবে। একটু পরে পুরো পৃথিবী থেকে শুরু করে প্রতিটা গ্রহ থেকে স্পেসগুলো স্ক্যান করতে থাকে। তখন ওদের নজরে একটা স্পেস পড়ে। ওটাই হবে তাহলে। ওটাকে লক করে রাখো। কিন্তু শিওর না হয়ে? যখন শিওর হব তখনই লেট করা যাবে না। তারপর ওরা এক এক করে সবগুলো চেক করতে থাকে। প্রতিটা মনিটর চেক করে ভালোভাবে শিওর হয়ে নেয়। এটাই সেটা? লক তো করে আছে। জি স্যার, করা আছে। কথাটা শুনে মিসাইল বাটনে চাপ দেয়। 2 টন ওজনের একটা মিসাইল ছুটে যায় ওই স্পেসের দিকে। স্পেসে থাকা মানুষগুলো তো ভয় পেয়েছে, পালাতেও পারবে না, কারণ এটা তো পৃথিবী না যে চাইলে লাফ দিয়ে পালাবে, প্যারাসুট দিয়ে উঠবে। এখানে স্পেস না, রকেটের ভেতরে সেফ থাকতে পারবে। এর বাইরে সব জায়গায় আছে বিপদ আর বিপদ। কিছুক্ষণের ভেতরে ওই স্পেসটা ধ্বংস হয়েছে। স্যার কাজ শেষ। কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, অসুবিধা হয়নি। তুমি তাহলে নতুন যে মেয়েটা আসতেছে ওকে কাজগুলো বুঝিয়ে দাও কিছুটা। স্যার, এত মেয়ে থাকতে ওই মেয়েকে কেন পাঠালেন? ওই মেয়েতে কি কোনো অসুবিধা আছে? ওই মেয়ে তো পুরো একটা অসুবিধা। তুমি কি ওকে চেনো? চিনি মানে? কত খারাপ একটা মেয়ে। অলরেডি 10 দিন আগেই ওকে পাঠিয়ে দিয়েছি। এখন তো কিছু করার নেই, কয়েকটা দিন তুমি অ্যাডজাস্ট করে নাও, এরপর তো তুমি চলেই আসবে। ঠিক আছে, দেখবো তাহলে। কল কেটে দিয়ে ভাবতে থাকে কিভাবে কি করা যায়। কেননা আপনারা তো সবই বুঝতে পারছেন, কোনোভাবে কোনো কিছু করা আর সম্ভব হচ্ছে না। সে যেন আকাশ ওর আবিষ্কার তাড়াতাড়ি করে বানানোর কাজ শুরু করে দেয়। যদিও ইরা কোনো কিছুই বুঝতে পারছে না আকাশ কি করছে, শুধু দেখেই যাচ্ছে। এটা কি বলো তো? দুনিয়াকে কন্ট্রোল করার একটা যন্ত্র। এটা তো চোখের থেকেও বড়। কিন্তু এটা যে মেশিনে লাগাতে হবে ওটা ওই রকমই। তাহলে তুমি পৃথিবীতে থেকে কেন কন্ট্রোল করতে চাও? যদি এটা পৃথিবী থেকে কন্ট্রোল করা যায় তাহলে এখানে কোনো অসুবিধা হলেও পুরো স্পেসটাকে পৃথিবী থেকে কন্ট্রোল করা যাবে। বুঝতে পেরেছো? বুঝলাম আমি, কিন্তু এটা যদি তোমার স্যার জানতে পারে? ওনাকে আমি এই ব্যাপারে আগেই বলেছি। উনি বলেছে যদি পারি তাহলে যেন বানিয়ে নিই। ঠিক আছে। এভাবে আরও 10 দিন যেতে থাকে। 10 দিন পরে একটা মেয়ে স্পেসে আসে। ভিতরে এসে নিজের চুলগুলো খুলে নেয়। ইরা আর আকাশ তাকিয়ে আছে। তাকিয়ে দেখে সামনে রিয়া। রিয়াও আকাশকে দেখে একটা হাসি দেয়। কিন্তু ইরা যখনই আকাশের পেছন থেকে বের হয় তখনই রিয়ার মুখটা কালো হয়েছে। এ কি, তুই এখানে? আমি তো সিনিয়র, সেজন্য সম্মান দিয়ে কথা বলো। তোকে আমি সম্মান দেবো? তুই সেটা ভাবলি কি করে? মিস রিয়া, ইরে আপনার আগে এখানে এসেছে, সেজন্য ও আপনার সিনিয়র, সেটা কিন্তু ভুলে যাবেন না। আকাশ, তুমিও? আমার নাম ধরে ডাকার সাহস আপনাকে খেয়ে দিল। আকাশ, তুমি রেগে কেন যাচ্ছ বলো?
তোমার আর আমার সম্পর্কের কথা কি তুমি ভুলে গেছো? তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল না, বুঝতে পেরেছো আমার কথাগুলো? কি বলো? আমি তো তোমাকে ভালোবেসেছি। কিন্তু আমি তো ভালোবাসিনি তোমাকে। তাছাড়া এখানে প্রেম করার জায়গা না। কিন্তু আকাশ, এটা এখানে কেন? তুমি যেভাবে এসেছো ইরাও সেভাবে এসেছে। এখন কথা অফ করে কাজে লেগে পড়ো। এখানে আমার কি কাজ? আপাতত তুমি কম্পিউটার নিয়ে কাজ করতে থাকো। কোথায় জ্বর বা আবহাওয়া হওয়ার আশঙ্কা আছে কিনা তা তুমি দেখে নিও। তুমি যখন বলছো তখন তাই হবে। রিয়া ওর কাজ করতে থাকে, সাথে আকাশের দিকেও তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পরে তোমার তো ওটা বানানো শেষ। তো কি হয়েছে? আর তো 1 মাস আছো তুমি। তুমি যা বলতেছো তা আমি জানি, তবে চিন্তা করো না, তোমাকেও আমি সাথে করে নিয়ে যাব। সত্যি বলছো তো? সত্যি বলছি, তোমাকেও সাথে করে নিয়ে যাব একসাথে। এভাবে আকাশ ওর গবেষণা চালিয়ে যেতে থাকে। কিছুদিন পর আমার আবিষ্কার শেষ, এবার শুধু এটাকে পৃথিবীতে নিয়ে যাব। আচ্ছা আকাশ, একটা কথা বলো তো। কি কথা বলো? যদি এটা তুমি বিক্রি করে দাও তাহলে ঠিক কতগুলো ডলার পাবে? এই স্পেসের যত দাম হবে ঠিক ততগুলো ডলার, কিন্তু এটা বিক্রি করে অন্য কারো হাতে তুলে দেওয়ার মানে পৃথিবী ধ্বংস করে দেওয়ার সমান, বুঝতে পেরেছো? এখন বুঝলাম। তাহলে এটার কথা এখন কাউকে বলা যাবে না। ঠিক ধরেছো। এইদিকে রিয়া তো আকাশের পিছু ছাড়ার কোনো নামই নিচ্ছে না, কেননা সারাক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে, যা ইরার বিরক্ত লাগে। ওই, তুই আকাশের দিকে এভাবে তাকিয়েছিস কেন? আমি তো ওর জন্য এখানে এসেছি। এখানে কাজ করতে এসেছিস, কাজ কর। ওভাবে তাকানো যাবে না, বুঝতে পারলি? ডাকিরা, আমি এখানে এসেছি শুধু আকাশের জন্য। সাথে ওকে কি বলো? সেটা তোকে কেন বলবো? তাছাড়া আমার আর আকাশের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা কি তুই ভুলে গেছিস? আমি কোনো কিছু ভুলিনি, বুঝলি? তাছাড়া আমি এটাও জানি তুই যে ধোকা দিয়ে সব করেছিস, সেই সব আমি জানতে পেরেছি। শুধুমাত্র তোর জন্য আমি আকাশে থেকে এতগুলো বছর দূরে ছিলাম। তোকে তো ইচ্ছে করছে এই স্পেস স্টেশন থেকে ধাক্কা মেরে বের করে দে। আকাশ, তোমার সামনে ইরা আমাকে অপমান করছে আর তুমি কি ওকে কোনো কিছুই বলবে না? ইরা যা বলেছে ঠিকই বলেছে। তোমার জন্য আমার ইরাকে হারিয়েছি আমার জীবন দেখে। এসব কি বলছো আকাশ? ঠিকই বলছি আমি যদি আগে জানতাম তোমাকে এখানে পাঠানো হবে তাহলে আমি কখনই তোমাকে এনে আনতাম না। এতটা ঘৃণা করো আমাকে? তোমার মতো ধোঁকাবাজ মেয়েকে এছাড়া আর কি বলবো। আমাকে তাহলে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে। 7 দিন পরে আকাশ রিয়াকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। তারপর আবারও নিজের কাজ শেষ করতে থাকে। পুরোপুরিভাবে কাজ শেষ হয়। আচ্ছা, এটা আজও কাজ করবে কি না এটা এখান থেকে একবার দেখে নিলে হতো না? তা করা যায়, তবে এটা চেঞ্জ করে ওটা বসাবে। যদি এটা কাজ না করে 5 মিনিটের ভিতরে আবার চেঞ্জ করতে হবে, নয়তো সিস্টেমে খারাপ হয়ে যেতে পারে। সমস্যা নেই, করো তাহলে। কিছুক্ষণ পর তা নিয়ে সিস্টেম বোর্ডের কাছে যায়, নিজের শরীর স্ক্যান করে ভেতরে যায়। ওই যন্ত্রটা যেই খুলে নেয় পুরো স্পেস সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। সিকিউরিটিগুলো বোর্ডের সামনে আসে। ওমর দৌড়ে আসে ওখানে। কি হয়েছে? এই সিকিউরিটি কেন বাঁচতেছে? ভেতরে কে? ভেতরে তো আকাশ। স্যার ভেতরে কেন? জানি না, কি কাজে গেল? স্যার স্যার আপনি কি ভেতরে আছেন? হ্যাঁ, আমি ভিতরে আছি, কাজ করতেছি। সিকিউরিটি তোমরা তাহলে তোমাদের জায়গায় যাও। ভেতরে চেক করে দেখে আকাশের বানানোর যন্ত্রটা কাজ করছে। সেজন্য আগেরটা আবার নতুন করে ফিটিং করে আকাশ ও নিজের বানানো যন্ত্রটা নিয়ে বের হয়ে আসে। সবকিছু ঠিক আছে, এটা কাজ করতেছে। তাহলে তো ভালোই হলো। তা ভেতরে কি কি আছে তা আমি দেখতে পারবো কি? ভিতরে ঢোকার সাথে সাথে তুমি যে মারা যাবে। কিন্তু তোমার তো কিছুই হলো না। এই দরজায় যার সিকিউরিটি দেওয়া থাকবে সে একমাত্র ভিতরে ঢুকতে পারবে। তার সাথে এক প্রকার স্ক্রুড আছে, ওই স্ক্রু ছাড়া ভিতরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। থাক, তাহলে আর গিয়ে কোনো কাজ নেই আমার। সেটাই। ভেতর থেকে এসে আকাশ ওর রুমে আসে। তারপর ওর স্যারকে সবটা দেয়। স্যার সবকিছু কাজ করতেছে। এটা তো তাহলে অনেক খুশির একটা কথা। জি স্যার, এবার চাইলে পৃথিবীতে বসেও আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, তুমি তাহলে আসো। তুমি আসার পরেই আমি এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করব। আমার সাথে কিন্তু ইরাও আসবে, সেজন্য আপনি একটা রকেট পাঠিয়ে দিন। ফিরতি রকেটে আমরা দুজন চলে আসব। ঠিক আছে। এভাবে আকাশ ইরা এখন পৃথিবীর বাহিরে প্রেম করতে ব্যস্ত। দুজনের খুনসুটির মাঝে চলে যায় দিনরাত। এখানে দিনরাত সবকিছু একরকম। 20 দিন পরে একটা রকেট আসে। অমর, আমরা তাহলে যাচ্ছি।
এদিকের খেয়াল রেখো। কিন্তু আপনি যদি চলে যান তাহলে এইসবের কন্ট্রোল কে করবে? তুমি কিন্তু চিন্তা করো না, আমি পৃথিবী থেকেই সবকিছু কন্ট্রোল করতে পারবো। সেটা কি করে? পৃথিবীতে আগে যাই, তারপর জানতে পারবে। আপনাদের বিয়ের দাওয়াত পেলেও যাওয়ার তো সুযোগ হবে না, সেই জন্য এখনই তা জানিয়ে দিলাম। আচ্ছা, ভালো দেখো। এই বলে ওরা দুজনে রকেটে এসে বসে। 25 দিন পরে ওরা পৃথিবীতে এসে পৌঁছায়। যেখানে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হয় ওখানে এসে নামে। ওদের বরণ করে নেওয়া হয়। অভিনন্দন আকাশ। ধন্যবাদ স্যার আপনাকে। আসো ভিতরে, ইরা তুমিও আসো। এরপর ওদের ভেতরে নিয়ে যায়। তারপর সবকিছু একটা ফ্রেশ কনফারেন্স করে আকাশের বর্তমান আবিষ্কৃত যন্ত্রটার কথা সবাইকে জানায়। সাথে এটাও বলে, আমার তো বয়স হয়েছে, সেজন্য আমি এখন রিটায়ার্ড হব, তাই আমার জায়গায় আজকে থেকে আকাশ থাকবে। কিন্তু স্যার, এত বড় একটা পোস্টের দায়িত্ব কি উনি নিতে পারবে? ওর উপরে যথেষ্ট বিশ্বাস আছে। কি বলেন স্যার? ঠিক বলেছি, ও এখন পর্যন্ত যা কিছু আবিষ্কার করেছে তা পুরো পৃথিবীর কোনো বৈজ্ঞানিক পারেনি আজ পর্যন্ত। আমাদের কাছে বর্তমানে 10 টন ইউরেনিয়াম আছে, যা দিয়ে পুরো পৃথিবীর সাথে সাথে চাঁদকে পর্যন্ত নষ্ট করে ফেলতে পারবো, অথচ এই সব কিছু সম্ভব হয়েছে আকাশের জন্য। কিন্তু স্যার, আপনার হাতে যে যন্ত্রটা আছে ওটার কাজ তো বললেন না। এরপর উনি এটার কাজ সবাইকে বলতে থাকে। সবাই তো শুনে অবাক হয়, কেননা এরকম কিছু যে আকাশ করে দেখাবে তা ওনারা বুঝেনি। কিন্তু এটা যদি চুরি হয়ে যায়? এটা চুরি করা এত সহজ নাকি? এটা মাটির 150 ফুট নিচে একটা ব্যাংকারে থাকবে। সেখানে মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়েও আসতে পারবে না, সিকিউরিটি গার্ড ছাড়া। ওই রুমে ঢুকতে হলে একটা বিশেষ স্প্রুট লাগবে, যা আকাশ আর আমি জানি। ওর বাইরে ওই স্প্রুট ব্যতীত কেউ যদি ওই রুমে সিকিউরিটি ব্রেক করেও যায়, তাহলে 5 সেকেন্ডের ভিতরে ও মারা যাবে। এরকম কিছু ভয়ানক কথা শুনে প্রেস থেকে শুরু করে সাধারণ জনগণও ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে আকাশকে কড়া সিকিউরিটি দিয়ে ওর বাসায় পৌঁছে দেওয়া হয়, এবং কি ওর বাসায় এখন থেকে 50 জন সিকিউরিটি রাখা হয়, যারা আকাশের পুরো বাড়ির সিকিউরিটির দায়িত্বে আছে। এরা এখন ওর বাসায়। এখন হয়তো অনেকে বলবেন গল্পে কোনো ভিলেন নেই। চিন্তা করবেন না, এই গল্পে রিয়া হবে মেইন ভিলেন। কিন্তু কি করে হবে তা আপনারা এখন জানতে পারবেন। বাহ আকাশ বাহ, তুমি তো ভালোই একটা জিনিস আবিষ্কার করেছো। কিন্তু ম্যাম, এতে আমাদের কি লাভ? লাভ তো আমাদের। কি লাভ তা তো বলবেন। আমরা যদি এই জিনিসটা চুরি করি? তখন কি শুনেননি? কি শুনবো? এই রুমে সাধারণভাবে প্রবেশ করা যায় না। তা আমি জানি। তাহলে চুরি করবেন কি করে? আমি নিজেও তো একটা বিজ্ঞানী। কিন্তু এই বিশেষ স্টুর ব্যাপারে তো আকাশ আর ওর স্যার জানে। আমি সেটা আকাশ থেকে জেনে নেব। উনি কি আপনাকে তা বলবে? বলবে তো। কিন্তু সেটা কি করে? উনি তো আপনাকে ঘৃণা করে। যত ঘৃণাই করুক, আমি তো সব কিছু জেনেই ছাড়বো। তাহলে ম্যাম, চেষ্টা করে দেখুন একবার। ঠিক আছে, তাই করব। 2 দিন পরে ইরা আর আকাশের বিয়ের কার্যক্রম শুরু হয়। তখন, আচ্ছা বাবা মা, এরা যে তোমাদের কাছে এসেছিল সেটা আমাকে জানাওনি কেন? তোকে যে জানাবো তার কি কোনো উপায় আছে বল? তোকে তো কল করলে পাওয়াই যায় না। তুই যখন কল করেছিস তখনই শুধু কথা বলতে পারি। তাক হয়েছে, আর বলতে হবে না। এখন চল বিয়ের কাজ শুরু করি। 1 ঘন্টা পরে বিয়ের কাজ শেষ হয়। ইরাকে আকাশের বাসায় নিয়ে আসা হয়। এত কিছুর মধ্যে তোমাকে যে স্বামী হিসেবে পাবো তা আমার কোনোভাবেই জানা ছিল না। আমিও ভাবিনি তোমাকে নতুন করে ফিরে পাবো। এখন থেকে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে তো? রাখবো। এরপর যা হয় তা জেনে আপনাদের আর কাজ নেই। 7 দিন পরে আকাশ ইরা দুজনেই রিসার্চ সেন্টারে আসে। তোমরা দুজনেই একসাথে? কতদিন আর বাসায় থাকবো বলেন? তোমাদের বাসায় কে থাকতে বলেছে? চারিদিক ঘুরতে তো পারো। অনেক ঘুরেছি, তাছাড়া এদিকে তো কত কাজ পড়ে আছে, তা তো জানেন। আমি তো আছি আরো 7 দিন। আচ্ছা, এসেছো তখন চলো আমার সাথে। কোথায় নিয়ে যাবে? এখানকার সিকিউরিটিগুলো চেঞ্জ করে সবকিছু তোমার নামে করে দিচ্ছি। ঠিক আছে স্যার, চলুন। সবকিছু আকাশের নামে করে দেয়। ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকে, কিন্তু তেমন কিছুই বুঝতে পারছে না, শুধু চুপচাপ দেখে যাচ্ছে। 1 মাস যাওয়ার পর, এখন থেকে সবকিছু খোঁড়া শুরু করো। কিন্তু এত বড় গর্ত করব কি করে? এই এলাকার 3 কিলোমিটার ভেতরে চারিদিকে গর্ত করার নির্দেশ। আমরা যা করব ওটাও তো নিষেধ, তাও তো করব। কিন্তু ওই রুমের ব্যাপারটা? দরকার হলে ওই পোশাকটা আমি চুরি করব। সেটা কি আজও সম্ভব হবে? ওটা আমি ভেবে নেব, তোমাদের এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে।
এরপর রিয়ার লোক গর্ত খুঁড়তে কাজে লেগে যায়। অনেক লোক দিয়ে গর্ত খুঁড়াতে থাকে। এভাবে 9 মাস কেটে যায়। ওই বোল্টের দেয়ালে এসে এবার থামে। দেয়াল কাটবো কি করে? ওই দেয়াল 20 ফুট চওড়া, এখন কি করব? ওইটা ব্লাস্ট করে দেয়। তাহলে তো পুরো সিস্টেম সিকিউরিটি অ্যালার্ম বেজে যাবে। উফ, এখন কি করব তাহলে? আপনাকেই আগেই বলেছিলাম আমি সব কিছুই আগে ভেবে নেওয়ার জন্য। এখন দেখলেন তো কি হলো। সমস্যা নেই, এভাবে যখন হলো না তখন অন্য আরেকটা উপায় তো আছেই। তোরা বরং বেরিয়ে পড়, বাকিটা আমি দেখছি। অন্যদিকে ইরা 7 মাসের প্রেগনেন্ট, বাসায় শুয়ে আছে। তখন আমি অফিসে যাচ্ছি। যদি আমার কোনো সমস্যা হয়? এখানে 2 নার্স আছে যারা তোমার খেয়াল রাখবে। তাছাড়া বাবা মা তো আছে। এর বাইরে একটা অ্যাম্বুলেন্সও আছে যা তোমার কোনো সমস্যা হলে হসপিটালে নিয়ে যাবে। এর বাইরে আমি তো আছি, সন্ধ্যের দিকে চলে আসব। এত কিছু করে রেখেছো? যখন 9 মাস শেষ হবে তখন একজন ডক্টর এখানে নিয়ে আসবো, যেন সে কোনো সমস্যা হলে তোমার খেয়াল রাখতে পারে। তুমিও সাবধানে থাকিও। ঠিক আছে। কিছুক্ষণ পরে রিয়ার লোকেরা এসে রিয়াকে সবটা জানায়। রিয়া তো শুনে অবাক হয়। এখন কি করব? যখন ওদের বাচ্চা হবে তখন সিকিউরিটি অনেক কমে যাবে। তখন ওদের বাচ্চাকে নিয়ে চলে আসবো। বাচ্চার বিনিময়ে তখন আমরা ওইটা নিয়ে যেতে পারবো। আইডিয়া, কিন্তু মোটেও খারাপ বলছিস না। যখন ইরার 10 মাস শেষ হয় তখন ইরাকে নিয়ে হসপিটালে আসে। কিছু ঘন্টা পরে ইরার একটা বেবি হয়। সেজন্য ইরা, আকাশ আর ওদের পরিবারের লোকজন অনেক বেশি খুশি হয়। হসপিটাল থেকে 3 দিন পরেই নিয়ে আসা হলো। বেবি কিন্তু আমার মতো হয়েছে। মোটেও না, ও আমার বেবি, আমার মতোই হয়েছে। বললেই হলো নাকি? আমি বলেছি বলে সবই হবে। তাহলে তো আমি কিন্তু অসুস্থ, সেজন্য কোনো দুষ্টামি করা যাবে না। আমি এখন কোন দুষ্টুমি করতেও চাই না। না করলে তো ভালোই হয়। এভাবে 2 মাস কেটে যায়। রিয়া কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না, কেননা বাসায় সিকিউরিটি অনেক বেশি। সেজন্য রিয়া চাইলেও কোনো কিছু করতে পারছে না। সেজন্য বস, এখন তাহলে কি করবেন? আমি শুনেছি ইরাকাল একবার হসপিটালে আসবে, তখন ওদের কিডন্যাপ করে নেব। ঠিক আছে, তাই হবে। পরের দিন ইরা ওর বেবিকে নিয়ে হসপিটালে আসে, তবে তেমন কোনো সিকিউরিটি সাথে করে আনেনি। সেই সুযোগে রিয়া ওদের কিডন্যাপ করে আর আকাশকে কল দেয় ইরার নাম্বার থেকে। হ্যাঁ, এরা বলো, ডক্টর কি বলেছে? ডক্টর যা বলার বলেছে, এখন আমি যা বলবো সেগুলো ভালো করে শুনে রাখ। কি রিয়া, তুই ঠিক ধরেছিস। দেখ, আমার যা ইচ্ছে তা যদি তুই নিয়ে আসিস তাহলে আমি এদের কোনো ক্ষতি করব না। কি লাগবে তোর? ওই যন্ত্রটা। কোথায় নিয়ে আসতে হবে? ঠিকানা দিচ্ছি, চলে আয়। কি করার, ওই ঠিকানায় চাই যন্ত্রটা নিই। কিন্তু যে যন্ত্রটা নেওয়ার কথা ছিল তার অন্যটা নিয়ে যায়, কেননা রিয়া তো সেই সব চেনে না। তাছাড়া এটা আসল না নকল তা রিয়া মেশিন ছাড়া বুঝতেও পারবে না। চলে আসে রিয়ার কথা মতো সেই জায়গায়। এই সে তোর যন্ত্র, এবার ওদের ছেড়ে দে। এত তাড়াতাড়ি তুই হার মেনে যাবি? আমি চাইলে দ্বিতীয়বার এটা তৈরি করে নিতে পারবো 6 মাসের ভিতরে, কিন্তু পরিবারকে তো আর 60 বছরে পাবো না। সেজন্য ওরাই আমার কাছে গুরুত্বপূর্ণ। যাক, ভালোই বুঝেছিস। এই, ওর বউ আর বাচ্চাকে ফিরিয়ে দে। কিছু লোক ইরা আর বাচ্চাকে নিয়ে আসে। আকাশ ওদের নিয়ে বেরিয়ে আসে। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। ডক্টর দেখানোর পরে যখন গাড়িতে উঠবো তখনই ওরা আমাদের কিডন্যাপ করে নেয়। বুঝতে পেরেছি। আচ্ছা, গাড়িতে ওঠো আর আপনারা ভিতরে যান, রিয়াকে ধরে জেলে দেবেন। কিছু অফিসার ভেতরে যায়, রিয়া আর ওর লোকদের নিয়ে চলে যায়। আকাশও গাড়িতে এসে বসে। ভয় পেও না, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি ভয় পাচ্ছি না, ভাবছি আমাদের বেবিকেও তোমার মতো মহাকাশচারী বানাবো। তাহলে ও তোমার থেকেও বড় কিছু আবিষ্কার করে দেখাবে। তাহলে তো আরো ভালো, আমাদের বেবিও আমাদের মতো একজন মহাকাশচারী হবে।